শুধু এখনো আছে এবং চাকসুদা লাইন ধরে খেলতো ছেলেমেয়েরা। এবং আরো মজার বিষয় হচ্ছে আমাদের টিচার্স ক্লাব যেখানে আছে ওখানেও একটা টিটি আছে এবং ওখানেও টিচাররা লাইন ধরে টিটি খেলে। ঠিক আছে, এটা এমন একটা খেলা। একটা বল যখন আপনি স্টেবিলিটি শো করছেন, একটা বল যখন আপনি বলছেন যে এটা আপনি একেবারে প্যারাবোলার মতো একটা জায়গায় আপনি বসাচ্ছেন, এই বলটা কিন্তু যখন আপনি ছেড়ে দিচ্ছেন, এখান থেকে যখন ছাড়ছেন, এটা গড়ায় এখানে আসে, একটু এখানে যাবে, আবার এখানে আসবে, ঠিক না? এটা এখানে গিয়ে আবার এখানে ফেরত আসবে। আর এখান থেকে যদি ছাড়েন, সেম এটা গড়িয়ে এখান পর্যন্ত চলে যাবে মনে করেন, তারপর আবার সে কি করবে, এখানে ফেরত আসবে। মানে সে আগের পজিশনে ফেরত আসার একটা কি করবে, টেন্ডেন্সি শো করবে। এটাই হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। এম আই ক্লিয়ার? Yes, ma'am. আনস্টেবল কোনটা? এই জায়গাটাতে, এটাতে দেখেন এমন একটা জায়গা, একটু শেক খুলে মনে হবে যে এটা পড়ে যাবে, হয় দিক দিয়ে পড়ে যাবে, নয় দিক দিয়ে পড়ে যাবে। এবার একটু বুঝে দিন। শিমলা রানী কিছু একটা বলছেন, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। কেউ কোনো কোশ্চেন করেছেন? আগেরটা একটু বুঝাই দেন। শিমলা, আমি আপনার কথা বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে, আপনি কাইন্ডলি একটু লিখবেন, চ্যাটে লিখবেন। ম্যাম উনি বলতেছে আগে যেটা বুঝেছেন স্টেবল ইকুইলিব্রিয়াম, ওটা আরেকবার বলার জন্য। স্টেবল মানে হচ্ছে আপনি এই গর্তের মধ্যে মনে করেন যে এই অংশটাতে আপনি একটা বল রাখলেন, এই বলটা গড়িয়ে গড়িয়ে এটা মাঝখানের অংশতেই থাকবে, এই জায়গাতেই বলটা থাকার একটা টেন্ডেন্সি শো করবে। এটা ওল্ড পজিশন মানে পুরাতন পজিশন, মানে প্রথম থেকে এখানেই ছিল বলটা, আপনি বলটাকে নাড়াচ্ছেন, হয় এদিকে নিচ্ছেন নয় এদিকে নিচ্ছেন, ঠিক আছে? হয় এই পাশে নিচ্ছেন নয় এই পাশে নিচ্ছেন, তাহলে কি হচ্ছে বলটা এই, আপনি যখন বলটাকে রাখছেন বলটা তো মাঝখান বরাবরই থাকবে। গ্লাসে যখন একটা বল রাখবেন, গ্লাসে বলটাকে গ্লাসের গায়ে লেগে থাকবে নাকি গ্লাসের মাঝখানে থাকবে? গ্লাসের মাঝখানে। গ্লাসের মাঝখানে। হ্যাঁ, কিন্তু গ্লাসের গায়ে কি লেগে থাকবে এটা? জি ম্যাম। না, টেন্ডেন্সিটা দেখেন সে স্টেবল কোথায় হবে, সে স্টেবিলিটি কোথায় পাবে, যেখানে সে আগের পজিশনে স্টেবল ছিল, অর্থাৎ যেখানে সে সমান যে জায়গাটাতে, অর্থাৎ ইকুয়াল ফোর্স কাজ করছে এরকম একটা জায়গায় যখন সে স্টেবল থাকতে পারছে, ওই পজিশনে সে যাওয়ার একটা টেন্ডেন্সি শো করবে। এজন্য এটাকে বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর আনস্টেবল হচ্ছে দেখেন একেবারে সহজ কথা, যে যে অবজেক্টটা আপনার এখানে থাকছে না, অবজেক্টটা হয় ডানে চলে যাচ্ছে নয় বামে চলে যাচ্ছে, ঠিক আছে? উপরে রাখলেন, হয় ডানে পড়ে যাবে নয় বামে পড়ে যাবে, তাহলে এটা হচ্ছে আপনার কি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এরপর দেখেন নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এটা দেখেন, it is neutral equilibrium when the disturbing forces neither bring it back to the original position nor do they drive it further away from it. It rests where it has been moved. আপনি যেখানে এটা বসাচ্ছেন এটা সেখানেই থাকবে। কিভাবে বলছি আমি, দেখেন এই জায়গায় একটা স্ট্রেট জায়গায় আপনি একটা বল রাখলেন, সেটা কোনো দিকে যাওয়ার, ডানে বামে যাওয়ার আপনার কোনো টেন্ডেন্সি শো করবে না। এটা হচ্ছে নিউট্রাল পজিশন, এখানে কোনো ফোর্স কাজ করছে না, এখানে উপর থেকে কোনো ফোর্স নাই, ডান থেকে কোনো ফোর্স নাই, বাম থেকে কোনো ফোর্স নাই, নিচে থেকে কোনো ফোর্স কাজ করছে না। একটা স্টেবল জায়গায় আপনি একটা প্রোডাক্ট, একটা অবজেক্ট আপনি রেখে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার নিউট্রাল, এখানে কোনো ফোর্স কাজ করছে না, ঠিক আছে? কিন্তু এখানে একটা ফোর্স আছে, কিন্তু দেখেন এই যে জায়গাটা শেকি, হয় এদিকে নেমে যাবে নয় এদিকে নেমে যাবে, ঠিক আছে? স্টেবল সেম, আপনি এখানে নিচে প্রোডাক্টটা রাখছেন, এই জায়গায় প্রোডাক্টটা রাখছেন, ঠিক না? এই জায়গায় যখন আপনি প্রোডাক্টটা রাখছেন, এটা হয় এদিক থেকে নেমে এখানে চলে আসবে অথবা এদিক থেকে নেমে এখানে চলে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে স্টেবিলিটি, আনস্টেবল, এবং এটা হচ্ছে নিউট্রাল। বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, এবার আসেন শর্ট টার্ম এবং লং টার্ম। কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম কেউ বলতে পারেন আমাকে? আমরা কোনটাকে শর্ট টার্ম বলবো কোনটাকে লং টার্ম বলবো? শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝাই এবং লং টার্ম ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝাই? ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স পুরা চষে খেয়ে আসছেন, এবার বলেন।
ম্যাম যেটা এক বছরের কম সময় যেটা করা হয় এটা শর্ট টার্ম ম্যাম, আর 1 থেকে 5 বছর পর্যন্ত যেটা এটা লং টার্ম। মাথায় বাড়ি, আপনার মাথায় একটা মারেন, আমার মাথায় একটা মারেন। যেটাতে সবগুলো বুঝতে ভেরিয়েবল পারছেন? ফিক্সড থাকে আর কোনটাতে সবগুলো ভেরিয়েবল থাকে লং টার্মে। কোনটাতে সব ভেরিয়েবল সব মানে ফ্যাক্টর কিছু ভেরিয়েবল কিছু ফ্যাক্টর এই লং টার্মে সবগুলো ফ্যাক্টর ভেরিয়েবল হবে, আর শর্ট টার্মে কিছু ফ্যাক্টর ফিক্সড থাকবে, কিছু ফ্যাক্টর ভেরিয়েবল হবে। গুড, এটা জানতে চাচ্ছিলাম। আপনার টাইমের উপর ডিপেন্ড করে কখনোই আপনি বলতে পারেন না যে এটা শর্ট টার্ম এটা লং টার্ম। পৃথিবীর কখনো কোথাও কোনো ডেফিনেশন আপনি এটা বলতে পারেন না, টাইম ডেফিনেশনটা বলতে পারেন না আপনি। আপনাকে সবসময় মাথা রাখতে হবে যে ফ্যাক্টরস কি এখানে। আমি এটাকে শর্ট টার্ম বলবো না। যেমন মনে করেন আমার জন্য শর্ট টার্ম হচ্ছে 3 মাস, কিন্তু আপনার জন্য 3 মাসটা লং টার্মও হতে পারে। ঠিক আছে, কারণ আপনি কোন ফ্যাক্টর ইউজ করছেন এবং কোন প্রোডাক্টের প্রোডাকশনে যাচ্ছেন আপনি, সেটা একটা বিষয়। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার প্রোডাকশন ফ্যাক্টরস গুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টরস গুলোকে ইউজ করছেন, সেই ফ্যাক্টরস গুলোকে ইউজ করতে গিয়ে আপনি এই প্রোডাক্টটা অ্যাচিভমেন্টের জন্য, ফাইনাল প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনি কোনগুলোকে ফিক্সড রাখতে হবে, কোনগুলোকে ভেরিয়েবল রাখতে হবে। ঠিক আছে, এখন মনে করেন আপনারা যেটা বলছেন যে যদি সময় ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে, তাহলে 1 বছরের জন্য দেখেন, 1 বছরের জন্য কেউ বলছে এটাতে 1 বছর লম্বা সময়, আরেকজন বলছে না 1 বছর খুব কম সময়, এটা হচ্ছে ভেরি শর্ট রান, আরেকজন বলছে না এটা একেবারে ভেরি লং রান। তাহলে পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে, কিন্তু এটা পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করবে এবং সেটা ডিপেন্ড করবে অবভিয়াসলি অন দা ফ্যাক্টরস, কোনগুলো ফিক্সড ফ্যাক্টরস এবং কোনগুলো ভেরিয়েবল ফ্যাক্টরস, এগুলোর উপর ডিপেন্ড করবে। দ্যাটস ওয়াই আপনি বলতে পারেন না যে কি যে শর্ট টার্মে আপনি 1 বছর 3 বছর 3 মাস, লং টার্মে 5 বছরের বেশি বা 3 বছরের বেশি হলে লং টার্ম, এটা আপনি বলতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা এই স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। দ্য ভেরি শর্ট রান, দ্য শর্ট রান, দ্য লং রান, দ্য ভেরি লং রান, এই স্লাইডটা দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. প্রথমে দেখেন দ্য ভেরি শর্ট রান, এটা কি বলছি? A farm is said to be in its very short run when the only way to increase output is by using up existing stocks of inputs. মানে হচ্ছে আপনার হাতে এই মুহূর্তে যা স্টক আছে, এই মুহূর্তে যা ইনপুট আছে, আপনি সেটা দিয়ে একটা প্রোডাকশনে যাবেন এবং প্রোডাকশন করবেন। এই মুহূর্তে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, যা আছে তাই দিয়ে প্রোডাকশন করবেন। তার মানে এটা হচ্ছে ভেরি শর্ট রান। ঠিক আছে, এবার আসেন শর্ট রান। শর্ট রানে কি হচ্ছে দেখেন, ইউজিং মোর ভেরিয়েবল ফ্যাক্টরস সাচ অ্যাজ হায়ারিং মোর ওয়ার্কার্স নট বাই ইনক্রিজিং ইটস ফিক্সড ফ্যাক্টরস। তার মানে শর্ট রান ফার্মস আমরা কি বলছি, দে আর নট ইউজিং দ্য এক্সট্রা ফিক্সড ফ্যাক্টর সাচ মুভিং টু এ নিউ প্রিমিসেস টু ইনক্রিজ আউটপুট। ইন দ্য শর্ট রান at least one factor of production is fixed. তাহলে কি এখন শর্ট রানটা বোঝা গেছে? শর্ট রানে আমি কি করব, ভেরিয়েবল ফ্যাক্টরস গুলোকে বাড়াতে পারি, আমি আরো বেশি ওয়ার্কার হায়ার করতে পারি, কিন্তু কখনো এমন হবে না যে আমি একটা টোটাল সেটআপ নিয়ে আমার লোকেশনটা চেঞ্জ করে ফেলাম, আমি এখন যে প্রিমিসে আছি সেই প্রিমিসে আমি থাকবো না, আমি একটা বড় একটা জায়ান্ট একটা মেশিন করে আমি একটা বড় প্রিমিসের মধ্যে চলে যাব, একটা নতুন প্রিমিসে চলে যাব। তখন এটা আপনার আর শর্ট রানে থাকবে না, কারণ আপনি তখন কি করছেন, ফিক্সড ফ্যাক্টর চেঞ্জ করে ফেলছেন। কিন্তু এখন আপনি কি করছেন, শর্ট রানে আছেন, শর্ট রানে চেঞ্জ করতে পারছেন কি ভেরিয়েবল ফ্যাক্টর, ছোটখাটো যেগুলো এদিক সেদিক করে, মনে করেন যে আমার 10 জন ওয়ার্কার কাজ করছে, আমি আরো 50 জন অ্যাড করে দিলাম, 50 জনকে 5 দিনের জন্য ঠিক করলাম, আর 50 জন 5 দিন কাজ করবে, 5 দিনের প্রোডাকশন বেড়ে যাবে, 5 দিন পরে দেখে আমি আবার বিদায় করে দিব। তাহলে আমার কস্টিং কয় দিনের জন্য, 5 দিনের জন্য। 5 দিন পরে আমার আর এক্সট্রা কোনো কস্টিং নাই, অ্যাডেড কোনো আপনার কস্টিং নাই, কিন্তু অ্যাডেড ভ্যালু আছে। কারণ কি আমি 5 দিনের মধ্যে আমি কি করেছি, আরো 5 দিন 10 দিনের কাজ আমি এই 5 দিনের মধ্যে করে ফেলেছি, 50 জন 10 জন ওয়ার্কার বেশি নিয়ে, এরকম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন লং রানের ক্ষেত্রে, লং রানে কি বলছে দেখেন, when it increases scale of operation. Increasing scale means that no factor of production is fixed, all are variable. Typically, this means that a farm expands by building or renting larger premises, purchasing or leasing new machinery, and employing more workers. তখন আপনি অনেক বেশি লোকজনকে এঙ্গেজ করছেন, একটা নতুন মেশিন কিনে ফেলছেন, একটা নতুন বিজনেসে চলে যাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ একটা ভাস্ট একটা চেঞ্জ হচ্ছে, তখন সেটা হচ্ছে আপনার লং রানের জন্য। তাহলে এই জিনিসটা আপনি 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যেও করতে পারেন, আপনি আবার 6 বছরের মধ্যেও করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ হুইচ প্রোডাক্ট আর ইউ গোয়িং টু বি প্রোডিউসড। আপনি কি প্রোডাক্ট প্রোডিউস করতে যাচ্ছেন। যেমন আপনি শীতকালে ইয়া করবেন, সোয়েটার জ্যাকেট, এগুলো আপনি কি করবেন, সেল করবেন, এগুলো আপনি প্রোডাকশন কখন দিবেন? আপনারা কেউ আছেন? Yes, ma'am. একটু প্রশ্নের উত্তর দেন না ভাই, ক্লাসরুমে তো দেন নাকি? এখন এটাও ক্লাসরুম, তো ভার্চুয়াল ক্লাসরুম আর কি। আমি কিভাবে বুঝবো যে ভাই আমি নেটওয়ার্কে আসি নাকি নাই? ঠিক আছে,
যেটা হচ্ছে যে কি আপনি কোন প্রোডাক্টের প্রোডাকশন করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ভেরিয়েবল ফ্যাক্টর ঠিক করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ভেরিয়েবলস ফ্যাক্টর ফিক্স ফ্যাক্টর এগুলো আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করার মাধ্যমে আপনি কি করবেন, শর্ট টার্ম এবং লং টার্মটাকে আপনি ডিফাইন করতে পারবেন। দ্যাট ফ্যাক্টরটা আপনি কোন ফ্যাক্টর, ফিক্স ফ্যাক্টর নাকি ভেরিয়েবল ফ্যাক্টরটা ইউজ করছেন। এরপর দেখেন দ্য ভেরি লং রান. A whole industry enters the very long run when there is a significant change in the use of technology. For example, the widespread use of the internet to book holidays has drastically altered how the holiday industry is structured. মানে হচ্ছে আপনি অনলাইনে সেটা বুকিং দিতে পারছেন, ঠিক আছে, দ্য ভেরি লং রান। দেখেন আপনি 6 মাস আগে 6 মাস পরে কি হবে এটা করতে পারছেন, আপনি 3 মাস আগে কি হবে আপনি সেটা বুকিং দিতে পারছেন। তার মানে হচ্ছে হলিডে ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলছি, ডেস্টিনেশন মার্কেটিং যেটাকে আমরা কাজ করি, সেই ডেস্টিনেশন মার্কেটিং এটা টোটাল থিম, টোটাল কনসেপ্ট আমার চেঞ্জ হয়ে গেছে। বলা হচ্ছে যে এটার কারণে কেন, দেখেন আপনি এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, আপনি মনে করছেন যে আপনি মার্চে আপনি ইয়াতে যাবেন, আপনি ব্যাংককে যাবেন, ঠিক আছে, মার্চে আপনি একটা ট্যুর দিবেন, 3 থেকে 6 দিন একটা ট্যুর দিবেন। ওরা এখন থেকে অফারিংস গুলো দেয় যে আপনি সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে যদি আমাদের এটা বাই করেন তাহলে আপনার জন্য এত % ডিসকাউন্ট, আপনি আর্লি বার্ড, ঠিক আছে। আপনার যদি আপনি অক্টোবরে গিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে আরো কিছুটা পারবে, নভেম্বরে গেলে আপনার রেট আরো কিছুটা পারবে। অর্থাৎ আপনি যত আগে এটা দিচ্ছেন, ঠিক আছে, এটার আপনার ইয়াটা হচ্ছে বেশি, সরি রেটটা হচ্ছে কম। এখন এইটাকে আমরা ভেরি লং রান কেন বলছি, দেখেন আমার জন্য এটা ভেরি লং রান। 6 মাস পরে কখন কি হবে না হবে আমি জানি না, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এটা এরপরে 6 মাস পরে কি অনেক কিছু চেঞ্জ হতে পারে, আমি বেঁচে নাও থাকতে পারি, কিন্তু তারপর আমি মনে করছি যে কি না, এটা বুকিংটা যেহেতু দেওয়া যাচ্ছে আমি বুকিংটা দিয়ে রাখি। তাহলে কি হচ্ছে, আমি আগে থেকে একটা বড় ধরনের চেঞ্জের আশা করে, যেমন হচ্ছে টেকনোলজিক্যাল একটা বড় ধরনের চেঞ্জ হলো, ঠিক আছে, এই 6 মাসের মধ্যে এমন একটা টেকনোলজি চলে আসলো যেটা দিয়ে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির প্রোডাকশন রেটটা আপনার অনেক গুণে বেড়ে গেল। আগে যেখানে দিনে 100টা প্রোডাক্ট প্রস্তুত হতো এখন দেখা যাচ্ছে দিনে সেখানে 500টা প্রোডাক্ট প্রস্তুত হচ্ছে। তাহলে এই যে একটা বড় রকমের একটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার দ্য ভেরি লং রান, ঠিক আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে যেটা হয় এখন, তারা দেখা যাচ্ছে 6 মাস 7 মাস 8 মাসের জন্য তারা একটা কন্ট্রাক্ট নিচ্ছে, তারা এটাতে কাজ করছে। ইন দ্য মিনটাইম দেখা যাচ্ছে নতুন টেকনোলজি আসছে, তারা এটাকে ভেরি লং রানে চলে যাচ্ছে। তারা বলছে যে আমরা নেক্সট উইন্টারে আমরা এরকম প্রোডাক্ট গুলো অফার করবো, ঠিক আছে। তারা মানে তারা আরো 1 বছর 2 বছরের জন্য আগে থেকে তারা প্ল্যানিং শুরু করে দিল। আচ্ছা, এরপর আসেন আমাদের এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো, একটা হচ্ছে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম। দুইটা ইকুইলিব্রিয়াম আমরা নতুন পড়বো। এতক্ষণ আমরা যেগুলো পড়েছি এগুলো হচ্ছে পুরাতন কনসেপ্ট, মানে আগে থেকে ট্রেডিশনালি এগুলো সবসময় চলে আসছে, সবসময় আপনারা শুনেছেন। নতুন যে দুটো কনসেপ্ট আমরা আজকে পড়বো, একটা হচ্ছে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম কি বলছে দেখেন, equilibrium position for a sector of the economy or for one or several partial groups of the economic unit corresponding to a particular set of data। অর্থাৎ একটা নির্দিষ্ট আপনার ইকোনমিক ইউনিট ধরে নির্দিষ্ট ডাটা সেট নিয়ে, ডাটা সেটের মধ্যে কি কি থাকবে, সাপ্লাই এত, ডিমান্ড এত, এমপ্লয়মেন্ট এত, ইনফ্লেশন এত, এরকম হাতে গোনা কয়েকটা ভেরিয়েবল নিয়ে আপনি কি করবেন, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ঠিক করবেন। যেমন মনে করেন আপনি ডিমান্ড এবং সাপ্লাই, ল অফ ডিমান্ড বলেন তো আমাকে, কেউ পারবেন? ল অফ ডিমান্ড কি? সন্তু চাকমা আছেন? সন্তু চাকমা আছেন? সন্তু চাকমা নাই। সন্তু চাকমা ভিডিও অডিও দুটো অফ করে দিয়ে ঘুমাতে চলে গেছেন। ম্যাম ল অফ ডিমান্ড হচ্ছে দামের পরিবর্তনের ফলে একটু আমি সন্তু চাকমাকে খুঁজছি। সন্তু চাকমা নাই। সন্তু চাকমা ভিডিও অডিও অফ করে ঘুমায় গেছেন। শান্ত দত্ত আছেন? শান্ত দত্ত, শান্ত দত্ত কি আছেন? নাই, শান্ত দত্ত ঘুমায় গেছেন। ম্যাডাম আছি। আছেন? ও ভেরি গুড, ইউ আর দেয়ার। বলেন শান্ত দত্ত। অন্যান্য ফ্যাক্টর গুলো পরিবর্তন থেকে যখন কোনো পণ্যের দাম বৃদ্ধি পায় তখন ওই পণ্যের চাহিদা কমে যায়, এবং যখন দাম কমে যায় তখন ওই পণ্যের চাহিদা বেড়ে যায়। এটাকে ল অফ ডিমান্ড বলে। না, এটাকে ল অফ ডিমান্ড বলে না। আমি আপনাকে ল অফ ডিমান্ড জিজ্ঞেস করছি। আই আস্ক ইউ হোয়াট ইজ ল অফ ডিমান্ড। আই ডিডন্ট আস্ক ইউ টু এক্সপ্লেইন দা বেঙ্গলি কি বলে এটাকে এক্সপ্লেনেশন। This is the inverse relations of demand and price. শান্ত দত্ত, can you say the law of demand? ম্যাডাম সরি বলে তো ল অফ ডিমান্ড তো সরি না, এতটুকু জানি আমি, ঠিক আছে। আচ্ছা, অপু কুমার দাস কি আছেন? Yes, ma'am. অপু কুমার দাস, can I see you? Yes, ma'am.
ম্যাম আমি একটু দূরে আছি ম্যাম। এই তো ছাদের তলায় না গাছের তলায়? ম্যাম আসলে একটু বাইরে ম্যাম। এই তো, দেখি সবগুলো ভিডিও অন করেন, আমি সবগুলোরা দেখবো। একটা বাড়িছে সন্তু চাকমা, একটা বাড়িছে কি, আপনার নামটা কি? অপু কুমার দাস। এবং আরো মজার বিষয় দেখেন, আমি যেখানে ফার্স্ট পেজে থাকি এখানে ফার্স্ট পেজে মোটামুটি সবাই ভিডিও অন করছে, যখনই সেকেন্ড পেজে যাই একটাও থাকে না, সব ভিডিও অফ। এটা আপনারা কিভাবে বুঝেন যে আমি ফার্স্ট পেজে না সেকেন্ড পেজে? ফার্স্ট পেজে সব ভিডিও অন, সেকেন্ড পেজে সব ভিডিও অফ। অপু কুমার দাস, গাছের তলায় না ছাদের তলায়? ম্যাম ম্যাম গাছের তলায়, গাছের তলায়, পুকুর পাড়ে, ওই সাইডে ম্যাম। ওই সাইডে। ভাই, এই বাড়িটা সব আসছে মিলে তো যাচ্ছে, ম্যাম, সব মিলে যাচ্ছে। এখন বাড়িটা গোয়াল, আসছে তো। গোয়াল ঘরের পাশে বসিয়েন না, ঠিক আছে? ঠিক জায়গায় বসেন। না 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 ম্যাম, ওখানে আছে ম্যাম, ওখানে আছে। মইনুল হক, Yes, সবাই ma'am. সবাই দেখেন মইনুল হক একটা গ্রিন লাইট, গ্রিন জোনে আছেন, খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, একেবারে গ্রিন কালার, ঠিক আছে। মইনুল হককে দেখা যাচ্ছে না, পুরো স্ক্রিনটাই গ্রিন কালার। আমি এনভায়রনমেন্টাল মার্কেটিং পড়াইতে বসছি, মনে হচ্ছে এরকম, ঠিক আছে। মইনুল হক রেসপন্স তো ভালোই করছিলেন, তাহলে ক্যামেরা নেই দশা কেন? সেটিংসে কোনো একটা সমস্যা হয়ে গেছে ম্যাম, এটা সলভ করতে আপনি- পারতেছি না। আপনি কি মোবাইলে, না ল্যাপটপে ম্যাম। ল্যাপটপে? আচ্ছা ঠিক আছে, ঠিক করে বসেন। আচ্ছা, ল অফ ডিমান্ডের ক্ষেত্রে আপনার কি বলছেন? ইফ প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজেস, রাইট? দিস ইজ ল অফ ডিমান্ড। ডু ইউ এগ্রি? ইফ Yes, ma'am. প্রাইস ইনক্রিজেস Yes, ma'am. কোয়ান্টিটি ডিমান্ডেড ডিক্রিজেস। হুম। আচ্ছা, এখন দেখেন এই কথাটা যখন বলেন শেষে একটা লেজ লাগিয়ে দেন, সেটারিস পেরিবাস, মনে আছে? এই সেটারিস পেরিবাস শব্দের অর্থ কি? তৌসিফ আহমেদ বলেন। তৌসিফ আহমেদ না, তৌসিফ মোহাম্মদ 126 বলেন, সেটারিস পেরিবাস শব্দের অর্থ কি? সেটারিস পেরিবাস মানে হচ্ছে আদার থিংস আর কনস্ট্যান্ট, মানে আপনি অন্য ফ্যাক্টরস গুলোকে আপনি কনস্ট্যান্ট ধরে বলছেন যে কি যে এই ফ্যাক্টরস গুলো ফিক্সড, এই ফ্যাক্টরস গুলোকে চেঞ্জ করা যাবে না। এই ফ্যাক্টরস গুলো যদি ফিক্সড থাকে তাহলে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, আদারওয়াইজ প্রাইস বাড়লে ডিমান্ড কমবে না। এই ফ্যাক্টরস গুলো চেঞ্জের কারণে কিন্তু প্রাইস ডিমান্ডের রিলেশনটা রেসিপ্রোকাল নাও হতে পারে, ইনভার্স রিলেশন নাও হতে পারে। আপনারা কেউ একজন বলেছেন ইনভার্স রিলেশন, গুড, ইনভার্স রিলেশন, কিন্তু সেটা তখনই ইনভার্স রিলেশন হবে যখন আপনি এটার মধ্যে কি করছেন, আপনি ফ্যাক্টরস গুলোকে ফিক্স ধরছেন, কিছু ফ্যাক্টরসকে আপনি কনস্ট্যান্ট ধরছেন। ওই ফ্যাক্টরস গুলোকে যদি কনস্ট্যান্ট না ধরেন, সেটারিস পেরিবাস যদি আপনি মেইনটেইন না করেন, আপনি কিন্তু ল অফ ডিমান্ডটাকে বলতে পারছেন না, ঠিক আছে। এখানে এসে পার্শিয়াল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এসে কি বলছে, কিছু পার্টিকুলার সেট অফ ডেটা নিয়ে আপনি বলছেন যে এই ডেটার আলোকে এই ভেরিয়েবলস গুলো নিয়ে, অর্থাৎ এমপ্লয়মেন্ট, প্রাইস স্টেবিলিটি, এরকম কিছু, ইনফ্লেশন, ডিফ্লেশন, স্ট্যাগফ্লেশন, স্ট্যাগনেশন, আপনি এরকম কিছু ফ্যাক্টরস গুলো নিলেন এই ডেটাগুলো নিয়ে, অথবা বলছেন যে আপনি এত পার্সেন্ট ওয়ার্কারের মধ্যে এত পার্সেন্ট তার জব নিয়ে স্যাটিসফাইড, এত পার্সেন্ট জব নিয়ে স্যাটিসফাইড না। তাহলে এই অল্প কয়েকটা ডেটা নিয়ে আপনি কি করছেন, একটা পার্টিকুলার ইকোনমিকে আপনি ডিফাইন করার চেষ্টা করছেন। তখন আপনি বলছেন যে এটা হচ্ছে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। একটা ছোট জায়গা থেকে আপনি ইকুইলিব্রিয়ামটাকে আপনি কি করছেন, মেজার করার চেষ্টা করছেন কিছু পার্টিকুলার সেট অফ ডেটা নিয়ে। এটাকে বলা হচ্ছে আপনার পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন জেনারেল ইকুইলিব্রিয়াম। এটাকে আমরা কি বলছি দেখেন, জেনারেল ইকুইলিব্রিয়াম স্টাডিজ সাপ্লাই এন্ড ডিমান্ড ফান্ডামেন্টালস ইন অ্যান ইকোনমি উইথ মাল্টিপল মার্কেটস with the objective of proving that all prices are at equilibrium। আচ্ছা, এখানে এরপরে কিছু কথা আছে যে এটা প্রথমে কে ডেভেলপ করেছিল, এটা কিভাবে কি এটা হয়, ঠিক আছে। লাস্ট প্যারাটা ইম্পর্টেন্ট, পার্শিয়াল এবং জেনারেলের পার্থক্যটা বোঝার জন্য লাস্ট প্যারাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। General equilibrium theory is distinguished from partial equilibrium theory by the fact that general equilibrium attempts to look at several markets simultaneously rather than a single market in isolation। অর্থাৎ আপনি একটা পার্টিকুলার সেট অফ ডাটা নিয়ে আপনি একটা মার্কেট নিয়ে দেখলে হবে না। যেমন মনে করেন মাঝখানে একবার এরকম একটা হয়েছিল যে কি আপনার লিবিয়াতে বন্যা হয়েছে, অস্ট্রেলিয়াতে বন্যা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার লিবিয়া অস্ট্রেলিয়াতে বন্যা হলেও কিন্তু বাংলাদেশে চালের দাম বাড়ছে বা কমছে। এটা কেন হয়? ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি কিছু ফিক্সড ফ্যাক্টর নিয়ে আপনি যখন মার্কেট প্রাইসটাকে, আমাদের দেশের মার্কেট রাইস মার্কেটের প্রাইসটা আপনি ঠিক করবেন, তখন এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন দেখছেন যে 5 মাস পর, 6 মাস পর বা আগামী 3 মাস পরে চাল আর ঢুকছে না, চাল যদি আর না ঢুকে তাহলে কি হচ্ছে, ডিমান্ড তো বাড়বে, চালের ডিমান্ড তো থাকবে কন্টিনিউয়াস, তাহলে
বাইরে থেকে যদি না ঢুকে, সাপ্লাই যদি না থাকে, ডিমান্ড কি করবে? আরো বাড়বে। ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কমছে, তখন অটোমেটিক্যালি আপনার প্রাইসটা বেড়ে যাবে। তখন আপনি কি করছেন? টোটাল জেনারেল আপনি ফর্ম নিয়ে এসে আপনি জেনারেল ইকুইলিব্রিয়ামটা ডিফাইন করার চেষ্টা করছেন। আর যদি আপনি পার্শিয়াল বলেন, ছোট্ট একটা এরিয়ার মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে কিছু সেট নিয়ে বলেন যে এই জায়গায় লোকজন এই জায়গায় জনসংখ্যা হচ্ছে 5,000 লোকের জন্য আপনার 2 মাসের জন্য এতটুকু চাল লাগবে, শেষ। আপনি পার্শিয়াল ইকুইলিব্রিয়াম আপনি বলে ফেলেছেন যে এখানে চাল আছে, আগামী এত টাকা এত দিনের জন্য এত কেজি চাল আছে, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম শেষ। কিন্তু আপনি যখন ইন জেনারেল বলতে যাবেন, তখন সেটা আর আপনার কি বলছে, জেনারেল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এসে আপনি একটা মার্কেট নিয়ে বলতে পারছেন না। ঠিক আছে? আচ্ছা, an analyst treats the various individual economies and markets as interrelated and attempts to trace the ramifications of an economic event to bring out their mutual determinants is known as general equilibrium analysis. আচ্ছা, interrelated কেন বলছে দেখেন। কম্পালসারি প্রোডাক্ট আর হচ্ছে আপনার সরি সাবস্টিটিউট প্রোডাক্ট আর প্রোডাক্ট আপনি পড়েছেন কিনা? সাবস্টিটিউট প্রোডাক্ট পড়েছেন? জি ম্যাম। কমপ্লিমেন্টারি প্রোডাক্ট জি ম্যাম। জি ম্যাম। কোনটা সাবস্টিটিউট আর কোনটা কমপ্লিমেন্টারি বলতে পারবেন? কোনটা সাবস্টিটিউট কোনটা কমপ্লিমেন্টারি? ম্যাম সাবস্টিটিউট প্রোডাক্ট হচ্ছে একটার প্রাইস বাড়লে এটার সাবস্টিটিউট প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, আর কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হচ্ছে একটার প্রাইস বাড়লে এটার কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ডিমান্ড কমে যায়। ম্যাম আপনি মিউট করে রেখেছেন। আচ্ছা, আপনার পায়ের জুতা এটা কি সাবস্টিটিউট না কমপ্লিমেন্টারি? দিদাকে ডাকো। আপনার পায়ের জুতা কি সাপ্লিমেন্টারি নাকি সরি সাবস্টিটিউট না কমপ্লিমেন্টারি? ম্যাম সাবস্টিটিউট। দুই পাটি জুতা? আপনার জুতো জোড়া কি সাবস্টিটিউট প্রোডাক্ট? এক পাটি পরলে আরেক পাটি না পরলে হবে এরকম? ম্যাম এটা কমপ্লিমেন্টারি ম্যাম। আসলে কি এটা কমপ্লিমেন্টারি? একটা দিলেই চাকা চলবে? হ্যাঁ, ইন্টাররিলেটেড মানে হচ্ছে সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস। দেখেন, আচ্ছা একদম বেসিক উদাহরণটা দেখেন, যদি আপনি আনেন চা কফি, তারপর হচ্ছে কি চিনি গুড়, এরকম এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ছেন না? यस मैम। হ্যাঁ, এটা কি সাবস্টিটিউট না কমপ্লিমেন্টারি? Substitute. সাবস্টিটিউট। আচ্ছা, এখন একটা প্রোডাক্টের দাম বাড়া কমার সাথে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়, ঠিক না? মানে চিনির দাম বাড়া কমার সাথে গুড়ের ডিমান্ড উঠানামা করে, এরকম। বা চিনির দাম কফির দাম উঠানামা করার সাথে চায়ের ডিমান্ড উঠানামা করে। অর্থাৎ মার্কেট দুইটা প্রোডাক্টের দুইটা মার্কেট, কিন্তু তারা ইন্টার রিলেটেড। আপনি যখন ইন জেনারেল ইকুইলিব্রিয়ামের মাধ্যমে আপনি চায়ের মার্কেট নিয়ে আপনি মেজার করতে বসবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে চায়ের মার্কেটের জন্য কোন কোন জায়গা থেকে চা প্রোডাকশন হচ্ছে, কিভাবে আসছে, কমিউনিকেশনস কি, সবকিছু আপনি করলেন। সাথে আপনাকে এটাও আপনি কাউন্ট করছেন যে কি এখানে কফি মার্কেটের অবস্থা কি। কফি মার্কেটে যদি আপনার প্রাইস ডাউন হয়ে যায়, মানুষ তখন চায়ের মার্কেট থেকে কফি মার্কেটের দিকে চলে যাবে। জেনারেল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, ইন্টার রিলেটেড মার্কেটস গুলো কি কি, ইকোনমিক ইভেন্ট গুলো কি কি হতে পারে, এই সব কিছু আপনাকে মিউচুয়ালি আপনাকে ডিটারমিন করতে হবে, তখন সেটাকে আপনি জেনারেল ইকুইলিব্রিয়াম বলতে পারবেন। পার্শিয়ালের ক্ষেত্রে আপনাকে এগুলো কিছু করতে হচ্ছে না, আপনি নির্দিষ্ট পরিমাণ সেট অফ ডাটা নিয়ে আপনি এই জায়গা থেকে এটা আছে এটা আছে বলে আপনি স্ট্রেট আপনি কি করতে পারবেন, এটা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম আপনি ডিফাইন করতে পারবেন, ড্র করতে পারবেন। জেনারেলের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আপনার অন্য কোনো ফ্যাক্টর ইন্টার রিলেটেড হবে, ইন্টারডিপেন্ডেন্স আছে, এরকম কোনো কিছু এসে আপনাকে এফেক্ট করতে পারে। যেমন মনে করেন আরেকটা এক্সাম্পল দিই, আরএনজি সেক্টরে কি হয়? আরএনজি সেক্টরে কি এমন যে একটা কারখানা সে শুধুমাত্র শার্ট প্রস্তুত করে এবং সে শুধু শার্টের ইচ এন্ড এভরিথিং সে প্রস্তুত করে, এমন কারখানা হতে পারে। আবার এমন হতে পারে যে কিছু সে একটা লম্বা লাইন আছে, এই লম্বা লাইন ধরে সে শুধুমাত্র শার্টের কলার প্রডিউস করে, অথবা শার্টের কাফলিংস গুলো প্রডিউস করে, অথবা শার্টের মনে করেন যে আপনার যে হাতের যে ডিজাইনটা নতুন ওই ডিজাইনটা সে প্রডিউস করে। তার মানে হচ্ছে এক লাইন ধরে শুধু এগুলোর প্রোডাকশন করে। এখন মনে করেন যিনি ফাইনাল প্রোডাক্ট করবেন, সাপ্লাই দিবেন, শার্ট প্রোডাকশন করে যিনি বায়ারকে ফিনিশড গুডস মানে শার্টটা আপনি করবে, হ্যান্ড ওভার করবে, তাকে কি করতে হচ্ছে, তার কাছে আছে মনে করেন যে শুধু কলারের লাইন, মানে তার ফার্মে কি আছে, কলার প্রস্তুত করার জন্য সে লম্বা লাইন দিয়ে রাখছে, সে কলার প্রস্তুত করে করে এগুলো সব সাপ্লাই দেয়। কিন্তু তাকে এখন কি করতে হবে, টোটাল শার্টটা যখন সে করতে যাবে, সাপ্লাই দিতে যাবে, বাকি যা কিছু আছে শার্টের পেছনে শার্টের ভাঁজ, সামনে শার্টের ভাঁজ, শার্টের নিচের দিকে কাটাটা কিরকম হবে, বায়ার ঠিক করে দিয়েছে, তারা তাকে ওইরকম ফার্ম খুঁজে বের করতে হবে, সেলাইটা কিরকম হবে, ঠিক আছে,
তারপর হচ্ছে কি হাতের এখানে কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে দেখবে যে হাতের উপরে শেপের সাথে এখানে চেকের সাথে স্টেপের সাথে হাতের চেক স্টেপ মিলেছে কিনা, ইচ এন্ড এভরিথিং তারা এখানে মিলানোর চেষ্টা করবে। এটা যখন মিলাতে যাবে তখন সে কি করবে, এবং অন্যান্য প্রোডাক্টস গুলো নিয়ে সে যখন টোটাল আপনার প্রোডাক্টটাকে সে ডিজাইন করতে যাবে, তখন কিন্তু সে কি করবে, এমন কয়েকটা ফার্ম নিবে যারা এগুলো সবকিছু প্রডিউস করে। তাহলে সব ফার্মের উপর তার ডিপেন্ডেন্সি হচ্ছে, সে একা কিন্তু একটা শার্ট প্রোডাকশন দিতে পারছে না, অন্য ফার্মের উপর তার ডিপেন্ডেন্সি আছে। তখন সে যখন জেনারেল ইকুইলিব্রিয়ামে যাবে, ঠিক আছে, সে যখন বলবে যে আমি শার্ট প্রোডাকশন করতে পারবো, 6 মাস পর আমি আপনাকে 1000 শার্ট আমি আপনাকে সাপ্লাই দিতে পারবো, এই 6 মাস সে কিভাবে নিচ্ছে, সে জানে আমি পেছনে আমার 2 মাস বা 3 মাস লাগবে, বাকি 2 মাস বা 3 মাস হচ্ছে কি আমার ব্যাকআপ টাইম, মানে কোনো কারণে যদি ওই লটের কোনো কিছু ফেল করে তাহলে আমি আবার প্রোডাকশন দিয়ে ওটা কারেকশন করে আমি 6 মাস পর তাকে আমি ফাইনাল গুডস দিতে পারবো। এবং লট প্রোডাকশনের সময় কিন্তু একটু বেশি প্রোডাকশন হয়, কেন জানেন? আরএমজি সেক্টরে এটা প্রোডাকশনের সময় একটু বেশি প্রোডাকশন হয়, কেন কেউ বলতে পারেন? নো ম্যাম। যদি কোনো কারণে কোথাও ভুল হয় প্রোডাকশনের ক্ষেত্রে গিয়ে যদি দেখে যে কি যে আপনার সে মনে করেন যে আপনাকে 100টা শার্টের জন্য 100টা কাফলিংস সে আপনাকে প্রোডাকশন করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই কাফলিংস এর ডিজাইন গুলো বায়ার যেরকম বলেছে সেরকম না, বায়ার 2 ইঞ্চির ভিতরে বলেছে, সে 2 ইঞ্চি বাইরে নিয়ে আসছে, তখন কি করতে হবে, নতুন করে আবার সব প্রোডাকশন করে আবার দিতে হবে। এই জন্য সে কিছু ব্যাকআপ টাইম রাখে এবং বাইরের সাথে কথাবার্তা ওভাবে হয় যে আমি আপনাকে এত মাস পরে এই প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবো, এবং এই যে টাইমটা সে নেয় সে টাইমটা বাড়িয়ে নেয়। কারণ কোন একটা কিছু যদি ওলট পালট হয়, বাইরের এস্টিমেশনের সাথে, বাইরের এক্সপেকটেশনের সাথে, বাইরের ডিমান্ডের সাথে যেটা ম্যাচ না করে, তখন কিন্তু কি হবে, প্রোডাক্টটা সে আর ডেলিভারি দিতে পারবে না, ওই বাইরে আপনার প্রোডাক্ট নিবেই না, আপনার লটে লটে সব প্রোডাক্ট আপনার কারখানাতেই পড়ে থাকবে। এই কারণে কি হয়, সে একটু টাইম বেশি নিয়ে নেয়, ঠিক আছে, টাইম বেশি নিয়ে সে প্রথমে কি করে, সাপ্লাই স্যাম্পল গুলো এনে এনে সেই স্যাম্পল গুলো আগে করে এনশিওর করে, বায়ার যখন স্যাম্পল গুলো এনশিওর করে দেয় যে হ্যাঁ কনফার্ম করে দেয় যে হ্যাঁ আমার প্রোডাক্ট গুলো এরকমই হবে, ঠিক আছে, অথবা কোনো ছোটখাটো কোনো আপনার মডিফিকেশন থাকলে সে বলে দেয়, তখন আপনার ওইভাবে প্রোডাক্টটা প্রস্তুত করা হয়। তাহলে এই যে সমস্ত কিছু দেখেন পেছনে কিন্তু এটাকে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বলে, যেটাকে আমরা একটা ফিনিশ গুডস সাপ্লাই দেওয়ার জন্য আমার পেছনে অনেকগুলো ফার্মের সাথে আমাকে কাজ করতে হয়, এটাকে বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশে হয়, ঠিক আছে। বাংলাদেশে এটা বেশি কেন, বাংলাদেশে কি করে একটা কারখানা এরকম সবকিছু প্রোডাকশন করে ফিনিশ গুডস হিসেবে প্রোডাকশন দেয়, এরকম কারখানা কম, তাদের কি করে আরেকটা ফার্মের উপর ডিপেন্ড করতে হয়, বারবার একই ফার্মের উপর ডিপেন্ড, তাদের ব্যাকওয়ার্ড ইয়াটা বেশি। এখন যদি এমন হতো যে কি যে তারা ফিনিশ গুডস গুলো র মেটেরিয়ালস গুলো বাইরে থেকে কালেক্ট করে না এনে র মেটেরিয়ালস গুলো যে তারা নিজেরা এখানে ইউজ করতে পারতো, ফিনিশ গুডস যদি তারা নিজেরাই প্রস্তুত করতে পারতো, তাহলে ফিনিশ গুডস এর প্রাইসিংটা তারা ভালোভাবে সেট করতে পারতো। তাদের র মেটেরিয়ালস আমদানি করতে গিয়ে তাদের অনেক কস্টিং পড়ে যায়, যেটা অন্য কান্ট্রির সঙ্গে কম্পিটিটিভ হয় না অনেক ক্ষেত্রে। তখন দেখা যায় তারা নিজেদের র মেটেরিয়ালস ইউজ করে আর আমরা ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করি, কস্টিং কার বেশি, আমার না অন্য দেশের? যে র মেটেরিয়ালস ইম্পোর্ট করে তার কস্টিং বেশি, নাকি যে নিজের দেশের র মেটেরিয়ালস ইউজ করে তার কস্টিং বেশি? কোনটা কস্টিং বেশি? যে ইম্পোর্ট করে। যে ইম্পোর্ট করে তার কস্টিং বেশি। তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে যখন আপনার কস্টিং বেশি হচ্ছে, সেলিং প্রাইস কার বেশি হবে? ম্যাম যে ইম্পোর্ট করে তারই বেশি যার হবে। প্রোডাকশন কস্ট বেশি, যার বেশি। প্রোডাকশন কস্ট বেশি তার সেলিং প্রাইসও বেশি হবে। তাহলে সেলিং প্রাইস যদি বেশি হয় তাহলে আরেকজনের কাছে আমি যখন 20 টাকায় পাচ্ছি, আপনার কাছ থেকে আমি 25 টাকায় কিনবো? না ম্যাম, কিনবো না। দ্যাটস কিনবেন না। ওয়াই র মেটেরিয়ালসটা ঘরেই প্রোডাকশন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ র মেটেরিয়ালসটা আপনি যত কম প্রাইসে পাবেন, যত অ্যাভেলেবল পাবেন, যত কনভেনিয়েন্টলি আপনি পাবেন র মেটেরিয়ালসটাকে, আপনি ফিনিশ গুডসটাকে তত ফিনেস্ট ওয়েতে আপনি টাইমলি আপনি কি করতে পারবেন, হ্যান্ড ওভার করতে পারবেন। দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে কি আপনার ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিটা যদি আপনার খুব স্ট্রং হয়, অর্থাৎ আপনি র মেটেরিয়ালস চট করে পেয়ে যাচ্ছেন, আপনি মেশিনারিজ গুলো চট করে পেয়ে যাচ্ছেন, আপনি অপারেটর যেগুলোকে রেখেছেন সেগুলো খুব স্কিলড অপারেটর, ঠিক আছে, আপনি তাদেরকে 3 দিনের কাজ দিচ্ছেন, তারা 1 দিনের মধ্যে বা 1.5 দিনের মধ্যে কাজগুলো করে নিয়ে দিতে পারছে। এই যে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি, একটা স্ট্রং অর্গানাইজড ওয়েল ইকুইপড একটা ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি আপনি পাচ্ছেন, আপনি দিয়ে দিতে পারছেন। তাহলে জেনারেল ইকুইলিব্রিয়ামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ডিপেন্ডেন্সিটা বেশি, ইন্টারডিপেন্ডেন্সিটা বেশি হওয়ার কারণে আমি ওভারঅল ইকোনমিতে পিকচার দেখতে পাচ্ছি যে এখানে জেনারেল ইকুইলিব্রিয়াম এটা অনেক সময় পুয়ার পিকচার শো করে। কেন? আমার ইন্টারডিপেন্ডেন্সি বেশি। এখন আমি যদি সেলফ ডিপেন্ডেন্ট হতাম, আমি যদি নিজে সবকিছু করতে পারতাম, তাহলে আমার এই জিনিসটা কম হতো, আমার জেনারেল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমি একটা স্ট্রং ফিগার পেতাম, ঠিক আছে। পার্শিয়ালি ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কারণ পার্শিয়ালি অল্প কিছু ফ্যাক্টরস দিয়ে আমি কাজ করে এটা ডিফাইন করে ফেলতে পারি। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম এবং জেনারেল ইকুইলিব্রিয়াম এই দুইটা কনসেপ্ট নিয়ে আছে কথা বললাম, এই দুইটা পার্থক্য আপনারা পড়বেন, ঠিক আছে। অ্যাটলিস্ট
6টা পার্থক্য পড়বেন এই দুইটার মধ্যে, ঠিক আছে? এই দুটোর মধ্যে 6টা পার্থক্য পড়বেন এবং জেনারেল ইকুইলিব্রিয়ামের কিছু আপনার ইউজের কথা বলা হচ্ছে, ওভারঅল পিকচারটা পাওয়া, ফান্ডামেন্টাল প্রবলেম গুলো ফেস করা, ঠিক আছে, ডিমান্ড গুডস এবং সার্ভিস গুলো করা, ঠিক আছে, তারপর কনসিকুয়েন্সেস অফ ইকোনমিক ইভেন্ট, এই ধরনের কিছু ইউজ আছে, এই ইউজগুলোকে পড়বেন এবং পার্শিয়াল ইকুইলিব্রিয়াম জেনারেল ইকুইলিব্রিয়ামের আপনারা পার্থক্যটা পড়বেন, ঠিক আছে? Okay, ma'am. আচ্ছা, এই চ্যাপ্টারে আমি প্রথমে যেটা পড়ালাম, ইকুইলিব্রিয়াম কি জিনিস, ইকুইলিব্রিয়ামের মধ্যে স্টেবল কোনটা, আনস্টেবল কোনটা, নিউট্রাল কোনটা, শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম কোনটা, লং টার্ম ইকুইলিব্রিয়াম কোনটা, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম কোনটা, জেনারেল ইকুইলিব্রিয়াম কোনটা, পার্শিয়াল ইকুইলিব্রিয়ামের ইউজগুলো কি, জেনারেল ইকুইলিব্রিয়ামের ইউজগুলো কি, পার্শিয়াল ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল গুলো কি, জেনারেল ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল গুলো কি, পার্শিয়াল এবং জেনারেলের পার্থক্য, টোটাল জিনিসটা সেট করে ফেলবেন, রেডি করে ফেলবেন। প্রথম ক্লাসে বলেছি ক্লাসে পড়বেন, বাসায় গিয়ে শুধু খুঁজে বের করবেন যে কোন টপিকটা কোথায় আছে, ইন্টারনেটের কোন লিংকে কি আছে, ঠিক আছে? এটা যখন এনশিওর করতে পারবেন আপনার পরীক্ষার আগে আপনার কাজ 60% শেষ, 60 থেকে 70% আপনার কাজ শেষ, ঠিক আছে? এবং ডিপার্টমেন্টে কি খোঁজ খবর নিয়ে দেখছেন কিনা আমার পড়াশোনার স্টাইল কিরকম, শুনছেন কখনো কোথাও? না আপনারা আছেন? না ম্যাম, আমি আপনারা খোঁজ খবর নেন নাই যে কোন কোন ম্যাম স্যার অনেক সিনিয়র বলছে যে আপনি অনেক অর্গানাইজড ওয়েতে পড়ান। তাই নাকি? ওরে বাবা, এত বড় কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা বলা নাই যে আমি খুব কড়াকড়ি করি, শুনে নাই কারণ আছে? এটাও বলছে ম্যাম করা করে অর্গানাইজড। কড়াকড়ি অর্গানাইজড, খুব ভালো কথা বলছেন, এইটা ঠিক কথা বলছেন, কড়াকড়ি অর্গানাইজড। শুনেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা তো একটা সেমিস্টার শেষ করে আসছেন, ঠিক না? Yes, ma'am. কয়টা কোর্স ছিল? সবাই একটু পাঁচটা। একটু করে সবাই ক্যামেরা অন করেন, আমি 2 মিনিট কথা বলবো ক্লাস শেষ করার আগে, ঠিক আছে? একটা জিনিস দেখে আপনাদেরকে একটা কথা বলি, কড়াকড়ি অর্গানাইজড এর ডেফিনেশন দিচ্ছি, একটু দেখেন। আমার হাতে একটা কাগজ আছে, ভার্চুয়াল স্ক্রিনটা অফ করতে হবে, আমার বাচ্চা ঘুমাচ্ছে দিকে ভার্চুয়াল স্ক্রিন দিয়ে রাখতে হয়, ঠিক আছে? আমার হাতে একটা কাগজ আছে, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, ভার্চুয়াল স্ক্রিনে একটা প্রবলেম। এই যে এখন মনে দেখা যাচ্ছে না? ইয়েস ম্যাম। একটা চ্যাপ্টার ওয়াইজ টপিক লিস্ট দেখতেছেন, উপরে বড় করে চ্যাপ্টারের নাম লেখা আর নিচে সিরিয়াল করে টপিক লেখা। এই কাগজটাকে বুঝতে পারতেছেন? এতটুকু বুঝতে পারতেছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. মানে Yes, উপরে ma'am. এটা বোল্ডে একটা নাম লেখা আছে আর নিচেগুলো পয়েন্ট আকারে কিছু লেখা আছে, এতটুকু বোঝা যাচ্ছে কিনা বলেন? Yes, ma'am. এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ওয়াইজ রেডি করা, ঠিক আছে? অর্থাৎ এক চ্যাপ্টার আপনাকে যা যা পড়তে হবে, ক্লাসে যা যা পড়াইছি, সিলেবাসে যা যা আছে, আপনি যে যা বুঝছেন সব মিলে যা যা টপিক আছে একটা চ্যাপ্টারের মধ্যে, এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ 1 2 3 4 করে সিরিয়াল করে লেখা। আমি আমার টোটাল লাইফে যতগুলো কোর্স পড়াইছি আমার কাছে সবগুলো এরকম আছে, এবং প্রতিটা ব্যাচে আমার এরকম একটা থাকে, আমার স্টুডেন্টরা আমাকে আরো 100টা দেয়, প্রতি ব্যাচের স্টুডেন্টরা আমাকে আরো 100টা দেয়, মানে হচ্ছে আমাকে প্রত্যেক ব্যাচ থেকে প্রত্যেক স্টুডেন্ট আমাকে এভাবে রেডি করে করে দেয়, কারণ প্রত্যেক ব্যাচে গিয়ে দেখা যাচ্ছে কাউকে কোনো টপিক পড়াচ্ছে, কাউকে কোনো টপিক পড়াচ্ছে না, ঠিক আছে? কোনো সময় সিলেবাস বাড়ছে, কোনো সময় সিলেবাস কমছে, কোনো সময় সিলেবাস চেঞ্জ হচ্ছে। তৌসিফ মোহাম্মদ হাসতে হাসতে শেষ, তৌসিফ মোহাম্মদ কি ক্লাসে আছে নাকি নাই সেটা তো বুঝতে পারছি না। তৌসিফ মোহাম্মদ, তৌসিফ, হ্যালো, জি ম্যাম। আমাদেরকে একটু জোকসটা বলেন, আমরা সবাই একটু হাসি। তৌসিফ, আমাদেরকে একটু জোকসটা একটু বলেন, আমরা একটু হাসতে চাই। যে জোকস বলা যাবে না সেই জোকসে হাসছেন, এটা তো আরো বড় ক্রিমিনাল ইস্যু। না ম্যাম, একটু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে একটু পরে কথা বলি, আমরা ক্লাসটা একটু শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। যেটা বলছিলাম, এই ধরনের লিস্ট তৈরি করার কথা বলছিলাম, এই ধরনের লিস্ট গুলো আপনাদের স্টুডেন্টরা তৈরি করে, মানে আপনারাই তৈরি করেন, ঠিক আছে? প্রত্যেক ব্যাচ থেকে এরকম তৈরি করে, এবং এগুলো দিলে না আমার পর এগুলো তৈরি করতে পারবো, এগুলো দিলে না আমার পর এগুলো তৈরি করতে পারবো। কেউ একজন কথা বলছেন, আমি কথা কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? কোনো কোয়েরি থাকলে একটু নেট চ্যাটে লিখেন।
আপনারা যখন পড়ছেন আপনারা নিজেরা নিজেরা এগুলো রেডি করে ফেলবেন, ঠিক আছে? কম্পিউটার আছে, হাতে মোবাইল আছে, টাইপ করে লিখে ফেলবেন। পরীক্ষার আগের রাতে এটা মারাত্মক হেল্প করবে, ঠিক আছে? এবং এই ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রত্যেক চ্যাপ্টার আমি অ্যাসাইনমেন্ট দিই, হাতে লিখতে দিই, কম্পিউটারে না, প্রত্যেক চ্যাপ্টার লিখতে দিই, ঠিক আছে? গত 2-3 বছর ধরে এটা আরো কমিয়েছি, প্রত্যেক চ্যাপ্টার না দিয়ে খুব যেগুলো বোঝার চ্যাপ্টার, যেগুলো মানে আপনাকে বুঝতে হবে, পড়তে হবে, ঠিক আছে, টাইম দিয়ে একটু করতে হবে, আমি সেগুলো দিতাম, টপিক সিলেক্ট করে দিতাম, সেই টপিকের উপর তারা অ্যাসাইনমেন্ট রেডি করতো। গত বছর পর্যন্ত গত বছর না তার আগের বছর পর্যন্ত আমার কাছে এই কোর্স ছিল, আমি তখন পর্যন্ত এই কাজ করতাম, ঠিক আছে? প্রথম প্রথম ছেলে মেয়ে খুব বিরক্ত হতো যে পুরো চ্যাপ্টার লিখতে হবে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের মতো করে A4 সাইজে লিখতে হবে, উভয় পেজে লিখবে, পেজ নষ্ট নাই, উভয় পেজে লিখতে পারবে। অ্যাসাইনমেন্ট তো সাধারণত আমরা এক পেজে লিখে এক পেজ সাদা রাখি, এখানে হচ্ছে যে ম্যাক্রোইকোনমিক্সের ক্ষেত্রে হচ্ছে আপনি উভয় পেজে লিখবেন, নোটের মতো করে লিখে ফেলবেন। এই কাজ করতে গিয়ে আপনার অনেক কষ্ট হবে, নো ডাউট, কিন্তু পরীক্ষার আগে 4 দিন আগেও যদি আপনি পড়তে বসেন, 3 দিন আগেও যদি পড়তে বসেন, আপনি শুধু নোটের পেজ উল্টাবেন, আপনাকে কিছু করতে হবে না, বিলিভ ইট অর নট, কারণ আপনি নোটটা তৈরি করার সময় একটু সিরিয়াসলি সময় দিয়েছিলেন, আর কিছু না। এই জন্যই ম্যাক্রোইকোনমিক্স এর ক্ষেত্রে আমি বলবো একটু সময় দিবেন, একটু পড়বেন, ঠিক আছে? যখন যেটা রেডি করতে বলবো করবেন, কোন প্রেজেন্টেশন দিতে বললে প্রেজেন্টেশনটা একটু সিরিয়াসলি দিবেন, টিউটোরিয়াল দিলে টিউটোরিয়ালটা সিরিয়াসলি দিবেন, ভাইভা দিলে ভাইভাটা সিরিয়াসলি দিবেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু কাজ করবেন। আর আমি অনলাইনে যেটা করি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে দিই, ঠিক আছে? গুগল ক্লাসরুমে আমি স্কেজুয়াল করে দিব, আপনাদের কাছে ইমেল যাবে, আপনারা ওই মেইলের অপোজিটে গিয়ে ক্লিক করে আপনাদের অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিবেন, তখন আমার কাছে টাইমলি চলে আসবে। যিনি লেটে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আমার কাছে আসবে যে আপনি লেটে সাবমিট করছেন, এই নোটিফিকেশনটা আসবে, ঠিক আছে? গুগল ক্লাসরুম নিয়ে দরকার হলে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখবেন, তাহলে গুগল ক্লাসরুম নিয়ে আইডিয়া হয়ে যাবে। আপনি ডিজিটালি আমাকে রেসপন্স করবেন, যেমন আজকে এটা করলেন, এখানে কারা কারা করছেন এই অ্যাটেন্ডেন্সটা সবাই করছেন অ্যাটেন্ডেন্স? জি ম্যাম। ম্যাম অনেকে মেল পাইনি। কিভাবে সম্ভব? অনেকেই জিজ্ঞেস করতেছে যে যারা মানে মেইল পায়নি ওরা আসলে কি করবে? এটা আমি তাহলে সেকশন আরেকটা খুঁজতে হবে, আর কিছু করার নাই। আর আপনাদের ইমেল আইডি গুলো ঠিক করতে হবে, কারণ হচ্ছে ইমেল আইডি গুলোর এত খারাপ অবস্থা, প্রত্যেকটা ধরে ধরে 120-30 জন এগুলোর প্রত্যেকটা ধরে ধরে তো আমি কারেকশন করতে পারবো না, ঠিক আছে? কারণ আপনারা টাইপ করার সময় যদি ভুল করে ফেলেন, ইমেল আইডি লেখার সময় এটা লোয়ার কেজে লিখতে হয়, আপার কেজে না। জিমেলের জিটা বড় হাতের দিলেন বা gmail.com এর মাঝখানে একটা স্পেস দিয়ে দিলেন, এত ছোটখাটো জিনিস তো এক্সেল শিটে এগুলো খুঁজে বের করে করে আমার পক্ষে কারেকশন করা সম্ভব না। আমি যেটা করেছি সব কপি পেস্ট করে দিয়ে, সব ইনভিটেশনের ফাইলে কপি পেস্ট করে দিয়ে আমি ইনভাইট করে ফেলেছি। এখন এরপরে গিয়ে আপনারা যারা ভুল ইমেল আইডি দিয়েছেন তারা আপনারা আটকে গেছেন, একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যদি এমন হয় যে আমার সেকশন এতে হচ্ছে না, বাকিগুলোকে আমি সব সেকশন বি তে ফেলাবো, ঠিক আছে? এখানে কিছু ইমেল আইডি পাওয়া যাচ্ছে, আপনারা আমাকে একটা ইমেল করবেন, এই সমস্ত ইমেল আইডি গুলো এখানে যেটা লিখে দিয়েছেন এই সমস্ত ইমেল আইডি গুলো একটা ইমেলে লিখে, ইমেল আইডি গুলো লিখে আমাকে একটা ইমেল করে দিবেন, তাহলে আমি এখান থেকে কপি পেস্ট করে বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম এটা একটু দেখেন, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনটা? Yes, ma'am. Yes, ma'am. দেখেন আমার এটা ছিল 3টা একে, এটা ডিউ ছিল 3:30টায়, মানে 3:30টায় আপনার টাইম শেষ, এরপরে যারা আসবে তারা সবাই লেটে আসবে কি, ঠিক আছে? 27 জন টার্ন ইন, 17 অ্যাসাইন্ড। দেখেন ঘটনা কি করছে, দেখেন অপু দাস ডান লেট, দেখছেন স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? Yes, ma'am. ম্যাম দেখা যাচ্ছে। ইমতিয়াজ কবির ডান লেট, দেখছেন? রিদিস ব্লগ, এটা কে আপনাদের ক্লাসের? এটা কে ক্লাসে আছেন? উনি কে? এই রিদিস ব্লগ উনি কে? আচ্ছা ক্লাসে আছেন? একটু রেসপন্স করেন আমাকে, আপনারা একটু চারপাশে তাকান, দেখেন যে উনি আছেন কিনা, আমাকে একটু রেসপন্স করেন, জানান রিদিস ব্লগ কে আছেন? তানভীর আপনি ওনাকে চিনেন? ম্যাম মেবি তাইবা রিধি, মানে তাইবা 64 মেবি। উনি কি আছেন ক্লাসে? জি ম্যাম আছেন। তাহলে রেসপন্স করছে না কেন? এই যে তাইবা 64, দেখছেন ভিডিও অন করে দিয়ে চলে গেছে, মানে ক্লাস অন করে দিয়ে চলে গেছে। এর রোল নাম্বার কত? 64? জি ম্যাম। দাঁড়ান নোট করি, এগুলো র্যান্ডমলি ধরা খাবে এবং এই দুষ্টুগুলো এভাবেই ধরা খায়।
আমাদেরকে কিছু করতে হয় না। খাতা কাটার সময় যেমন ভুলের দিকে অটোমেটিক কলমটা চলে যায় আমাদের, এখানেও সেম। আবির হোসেন আছে? আবির হোসেন ডান লেট। রায়ন রাহু এটা কে? এই রায়ন রাহুটা কে আছে? আপনারা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার না ফার্স্ট ইয়ারে আপনারা এক ভাগে বাজে শিখছেন, কানেকশন দিয়ে চলে গেছেন। এই রায়ন রাহুটা কে? আচ্ছা এখানে গ্রিন পিস এটা কে? আমি আমি কে? নাম কি? সাকিব হোসেন। জাকির হোসেনের নাম গ্রিন পিস কেন? সাকিব হোসেন ম্যাম। ম্যাম ওইটা নামটা সেট করে নি, একটু লেটে ঢুকতে হয়েছে তো। সাকিব হোসেন কি গ্রিন পিস না রায়ন রাহু কোনটা? না গ্রিন পিস ম্যাম। শুনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। একাডেমিক্যালি আপনি যখন কোনো ক্লাস করবেন বা যখন কোনো কাজ করবেন, আপনার একাডেমিক ফুল নেমটা ইউজ করবেন। আজকে এই মুহূর্তের পর থেকে কখনো কোথাও একাডেমিক কোনো কাজে আপনাদের এসব উদ্ভট নাম ইউজ করবেন না। সবসময় একাডেমিক ফুল নেমটা ইউজ করবেন, একাডেমিক আইডি ইউজ করবেন। একটা ইস্যু, ঠিক আছে? নাম ইউজ না করেন, আইডি ইউজ করাটাই বেটার। মানে এই জুমের মধ্যে আপনি আইডি নাম্বারটা ইউজ করবেন। আর গুগল ক্লাসরুমে অবশ্যই আপনার প্রোফাইল পিকে আপনার চেহারা ছবিটা দিবেন এবং আপনার ফুল নেমটা ইউজ করবেন, ঠিক আছে? ইয়েস ম্যাম। জিমেইলে যে অ্যাকাউন্টটা আছে ওই জিমেইলের ওই অ্যাকাউন্টটাতে আপনি আপনার প্রোফাইল পিকচার দিবেন, শুধু চেহারা পিকচার দিবেন, ঠিক আছে? তাহলে আপনার ছবিটা দেখে আপনাকে চেনা যাবে। তাহলে ওই জিমেইল অ্যাকাউন্টে যে ছবিটা দিবেন গুগল ক্লাসরুমে আমি সেম ছবিটাই দেখবো, ঠিক আছে? সবাই এই কাজটা করবেন এবং ফুল নেম লিখবেন, এসব উদ্ভট নাম লিখবেন না। আমি আজকের দিনের জন্য মাফ করলাম, প্রথম দিন হিসেবে নেক্সট দিন থেকে এগুলো সব ঠিক করবেন, ঠিক আছে? এই যে এগুলো সব মিসিং, এগুলো কেউ দেয় নাই। এই দেখেন আহমেদ তৌসিফ, অমিত চন্দ্র, আয়েশা আক্তার, ফাতেমা সুমাইয়া, ঠিক আছে? এই যে গ্রিন পিস, এগুলো সব মিসিং, এগুলো একটাও নাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে 27 জন দিয়েছে, এরা হচ্ছে এরা। এই যে আই এম হিয়ার এন্ড রেডি টু লার্ন, এটা হচ্ছে এরা 27 জন কি করেছে, টাইমলি রেসপন্স করেছে, এই 27 জন। বাকি 17 জন যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার কি মিসিং, এখানে এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই। ম্যাডাম আমরা তো আছি। ম্যাডাম মিনহাজ প্রথম থেকে ক্লাস করতেছি। ম্যাম আমিও ফার্স্ট থেকে ক্লাস করতেছি। আমি আরে বোকারা, এটা তো ক্লাসের সাথে জুমের সাথে লিংক না, এটা হচ্ছে আপনার মেইলে গেছে গুগল ক্লাস। ম্যাডাম মেইল আসে না, আমাদের অ্যাটেন্ডেন্সের মেইল আসে না, শুধু ক্লাসের ইনভিটেশন। তাহলে আপনারা ইয়া করছেন, এটা ক্লাসের ইমেল আসছে আর এই অ্যাটেন্ডেন্সের ইমেল যায় নাই, অসম্ভব। ম্যাম অনেকে ক্লাসের ইমেল পায়নি। আপনাদের এই কথাটা আমি জীবনে বিশ্বাস করবো না, কেন জানেন? একই প্ল্যাটফর্মে আমি ক্লাসের লিংকটাও দিয়েছি, সেম প্ল্যাটফর্মে আমি অ্যাটেন্ডেন্সের লিংকটাও দিয়েছি। সুতরাং একটা বক্সের মধ্যে দুইটা বল রাখছি, প্রথমে একটা বল রাখছি তারপর একটা বল রাখছি। এখন আপনি বলতে চাচ্ছেন বল একটা ঢুকছে একটা ঢুকে নাই, এটা বল একটা পাইছেন একটা পাই না, এটা আমি বিশ্বাস করবো? আমি একই জায়গা থেকে আপনাদেরকে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হচ্ছে আপনাদেরকে ক্লাসের লিংক পাঠিয়েছি, একটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের স্কেজুয়াল করে দিয়েছি 3টার সময়। 3টার সময় আপনাদের সবার কাছে ইমেল গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একই জায়গা থেকে গেছে, গুগল ক্লাসরুম থেকে গেছে। আপনারা সবসময় ইমেলে অ্যাক্টিভ থাকবেন। যাদের মিস হয়েছে তারা প্রত্যেকে ইমেল আইডিটা একটা জায়গায় করে শুদ্ধভাবে টাইপ করে একটা জায়গায় করে তানভীরকে দিবেন, তানভীর আমাকে ওই পেজটা আমাকে ইমেল করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? যাদের ইমেলে প্রবলেম হচ্ছে তারা প্রত্যেকে এটা করে টাইপ করে, এখন এই দেখেন কমে গেছে, এই 27টা 30 হয়ে গেছে, 17টা 14 হয়ে গেছে। এখন কিভাবে হয়েছে বলেন? এগুলো কিভাবে হয়েছে বলেন? এগুলো যেগুলো মিসিং ছিল এগুলো সব এখন আমার কথা শুনে সব অ্যাপে ঢুকে দেখছে যে এগুলো মেল আসছে, এগুলো এখন মেলে গিয়ে ক্লিক করছে, চেক করছে, এখন এগুলো সব কি হয়ে গেছে, টার্ন ইন হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনারা ইমেল চেকই করেন নাই কেউ, এখানে যেগুলো আছেন ইমেল চেকই করেন নাই আপনারা। এবং এটা মনে রাখবেন, যারা ইমেলে অ্যাক্টিভ থাকবেন না, ঠিক আছে, আপনি যেদিন ক্লাস থাকবে সেদিন আপনি ক্লাসের আগে পরে যে কোনো সময় আপনি ইমেলটা চেক করে নিলেন। আর সব সময় ডেইলি
সবসময় ইমেল ক্লিয়ার করবেন, পচা উদ্ভট যেসব মেল টেল আসে এগুলো সব করে দিবেন, ডিলিট করে দিবেন। প্রতিদিন অবশ্যই ইমেল চেক করবেন। এবং ইমেল আইডির ক্ষেত্রে একটা বিষয়, ইমেল আইডিটা স্মার্টলি আপনার নামের সাথে সুন্দর করে ম্যাচিং করে একটা ইমেল আইডি খুলবেন, ঠিক আছে? এই যে গ্রিন পিস, হাবিজাবি, এইটা ব্লক, ওটা ব্লক, হাবিজাবি এই ধরনের কোনো ইমেল আইডি লিখবেন না। সুন্দর আপনার নাম দিয়ে অথবা আপনার ডিপার্টমেন্টের দিয়ে একটা সুন্দর করে একটা ইমেল আইডি খুলবেন, যে ইমেল আইডিটা আপনার সারা জীবন ইউজ হবে। আপনি সব জায়গায় এটা দিয়ে নিশ্চিত থাকতে পারবেন। এবং ওই একটা ইমেল আইডি আপনি সবসময় চেক করবেন, মোবাইলে সবসময় ওই একটা ইমেল আইডি আপনার ওপেন থাকবে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে শেখার বিষয়, গ্রুমিং এর বিষয়। এগুলো এখন থেকে যদি না শিখেন সারা জীবনে আপনি আনঅর্গানাইজড থাকবেন, ঠিক আছে? আপনার সুন্দর একটা ফুল নেম আপনার সুন্দর করে লিখবেন, যেখানে যাবেন ফুল নেম সুন্দর করে লিখবেন, সাথে হচ্ছে আপনার আইডি নাম্বার লিখবেন এবং ইমেল আইডিটা আপনার ফুল নেম দিয়ে সুন্দর করে অ্যাড্রেস করবেন, ঠিক আছে? উল্টাপাল্টা নাম দিয়ে এটা আমি রেড আমি ব্লু, ঠিক আছে, এই ধরনের হাবিজাবি ওয়ার্ড দিয়ে ইমেল আইডি খুলবেন না। সুন্দর করে স্মার্টলি আপনার ইমেল আইডি, এই যে মার্কেটিং পড়ে আসছেন নাকি পড়তেছেন কোনটা? আপনারা তো সবাই মার্কেটিং স্টুডেন্ট। আপনি যখন সিভি দিবেন আপনাকে প্রথমে দেখবে না আপনার সিভি দেখবে? সিভি দেখবে ম্যাম। আপনার সিভি দেখবে। আপনি যখন অনলাইনে সিভি দিবেন, অনলাইনে যখন সিভি দিবেন তখন আপনার ইমেল আইডি থেকে তার কাছে ইমেলটা যাবে, ঠিক না? তার মানে প্রথমে সে কি দেখতেছে? আপনার ইমেল আইডিটা দেখতেছে। তো ইমেল আইডি যেরকম মানুষটাও সেরকম। আপনি প্রথমে নিজেকে সেল করছেন কি দিয়ে? ইমেল আইডি দিয়ে। তো আপনি সেল করার সময় নিজেকে কি প্রেজেন্ট করছেন? অদ্ভুত একটা নামের মানুষ প্রেজেন্ট করছেন, তার মানে আপনি মানুষটাও অদ্ভুত। আপনি কোনো অর্গানাইজড পিপল না, যে পার্সন না, যে আপনাকে হায়ার করবো আমি কোম্পানির কাছে। তো আপনার প্রথম ইয়াটাই তো চেঞ্জ হয়ে গেল, প্রথম আসপেক্টই তো চেঞ্জ হয়ে গেল, আপনার সম্পর্কে ধারণাই তো চেঞ্জ হয়ে গেল প্রথমে, ঠিক আছে? সুতরাং সেল করার সবসময় খেয়াল রাখবেন যে আপনি যখন মার্কেটিং স্টুডেন্ট, আপনি নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন, কিভাবে প্রেজেন্ট করবেন। আমাকে প্রথমে সিভি দেখবে, আমাকে প্রথমে ইমেল দেখবে, আমাকে তখন ফেসবুক প্রোফাইল দেখবে। এই যে আপনারা ফেসবুক করেন, ঠিক আছে, আপনার ফেসবুক প্রোফাইল দেখে আপনাকে জব দেওয়া যাবে? কখনো চিন্তা করে দেখছেন? এখন তো ফেসবুক প্রোফাইল চেক করে, এটা জানেন কিনা? জানেন এটা? জি ম্যাম। কখনো চিন্তা করে দেখছেন যে আমার ফেসবুক প্রোফাইলে যা আছে সেটা দিয়ে আমার কোনো প্রফেশনালিজম শো হয় বা আমার কোনো স্কিল শো হয়? কোনো কিছু কোথাও কি কখনো শেয়ার করে দেখছেন আমার প্রোফাইলটা কি আসলে রিচ, নাকি আমার প্রোফাইলটা অ্যাজ ইউজুয়াল সারাক্ষণ শুধু হাসি তামাশা আড্ডা এগুলো? ফেসবুকটা কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু এক্সপ্লয়েট করা যায়, ঠিক আছে? এটা শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার ডিসলাইক হাহা হিহি না, অনেক কিছু শেখার আছে। আপনি অনেক প্রফেশনাল পেজ পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে ম্যাক্রোইকোনমিক্স পড়াচ্ছি না, মার্কেটিং পড়ছেন না, অ্যাকাউন্টিং পড়ছেন না, হাজার হাজার পেজ আছে না ফেসবুকে? খুঁজে দেখছেন কখনো? পড়ে দেখছেন? যে একটা পেজে ঢুকে দেখেন তো, হাজার হাজার পেজ আছে, ঠিক আছে? ফেসবুক শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার কেয়ারের বিষয় না, ঠিক আছে? ফেসবুক অনেক কিছু শেখায়, ঠিক আছে? ওই জিনিসটা শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে অনেক কিছু পড়ালাম, অনেক কিছু বাইরে অনেক কথা বললাম, কারণ আপনারা ফার্স্ট ইয়ার, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, এগুলো যেন সবকিছু সময় মতো যেন সবকিছু পান আপনি হাতের কাছে, ঠিক আছে? ইমেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আর যারা মিস করেছেন তারা সুন্দর করে একটা পেজে লিখে, ওয়ার্ড এমএস ওয়ার্ডের একটা পেজে সুন্দর করে লিখে তানভীরকে দিবেন, তানভীর আমাকে ইমেল করে দিবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল সকাল 10টায়। কি আপনারা ফ্রি আছেন? জি ম্যাম। ম্যাম, ক্লাস নিয়ে কি আমাদের একটা রুটিন বলে দেওয়া যাবে, যে আমাদের কোন দিন ক্লাস হবে আর কোন টাইমে ক্লাস হবে, এরকম কি এখন একটা কোনো রুটিন রুটিন দিব না, এখন কোনো রুটিন দিব না। রুটিন আমি নেক্সট মান্থ থেকে দিব। এই মান্থে আমি যখনই টাইম পাই, দরকার হলে আমি একদিন পর বা প্রতিদিন, আমি এই মাসে আমি টানতে চাই। এবং মাঝখানে একটা সপ্তাহ আমি একটু গ্যাপ নিব, এ কারণে আমি এখন যতটুকু পারে টেনে নিব। ওই এক সপ্তাহ গ্যাপের পরে আমি আবার রুটিন করে দিব, সপ্তাহে 2 দিন অথবা 3 দিনের জন্য রুটিন করে দিব। এই মুহূর্তে এই মাসটা একটু কষ্ট করেন, এই মাসটা আমি একটু করি, টেনে দিই একটু। হ্যাঁ, আগামীকাল সকাল 10টায় কি আপনারা ফ্রি আছেন কিনা? ইয়েস ম্যাম। জি ম্যাম। তানভীর, কোন স্লট আছে? অন্য কোন টিচারের স্লট আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আগামীকাল সকাল 10টায় একটা ক্লাস নেব, ঠিক আছে? ম্যাম, এই প্রথম চ্যাপ্টার অ্যাসাইনমেন্টের বিষয়টা বুঝলাম না। অ্যাসাইনমেন্ট কিভাবে করব? আচ্ছা, আমি একটা অ্যাসাইনমেন্টের করব, ফোল্ডার করব, আপনাদের কাছে ইমেল যাবে, ওই ইমেলটা চেক করবেন, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কোনো জায়গায় ম্যাক্রোইকোনমিক্স এর ডেফিনিশন লিখতে দিব। হ্যাঁ, 5টা ডেফিনিশন লিখবেন, ম্যাক্রোইকোনমিক্স এর 5টা ডেফিনিশন লিখবেন। এরকম একটা স্যাম্পল একটা অ্যাসাইনমেন্ট দিই, ওটা আপনারা চেক করে ওটা সাবমিট করেন, তাহলে আপনারা সাবমিট কিভাবে করতে হয় এটা বুঝে যাবেন, ঠিক আছে? এটা আমি ডেমো একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সবাই অ্যাক্টিভ থাকবেন ইমেলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।